পাঠায় এখানে বিক্রি করতেন ওই লেবেল লাগায় নামটা আমি এখন বলতেছি না, ওনারা বলুক, আমি ক্লু দিছি, ইন্টেলিজেন্স দেখুক না, নাহলে আমাকে ধরুক যে আমি করতে এই তথ্য মিথ্যা বললাম কেন। তো ওনারা খুঁজুক না, এখন সরকার আছে তো আমি তো একটা ক্লু দিতে পারি, সব দায়িত্ব তো আমি তো সকল ইন্টেলিজেন্স সংস্থার দায়িত্ব নিই নাই, সব প্রমাণাদি দিয়ে দেবো। ওনার কি জানার ইচ্ছা আছে উনি এইসব লোকের হাসিনা করছে, হাসিনা এরকম দুর্গন্ধওয়ালা লোকের আনতেন কেন, তাদের দিয়ে যে কোনো কাজ করান যায় ব্ল্যাকমেইল করে। তো ওনার তো এসব অভিপ্রায় নাই, তাহলে উনি এত দুর্গন্ধওয়ালা লোক আনছেন কেন? বলছে সে কিন্তু বাক্য দোষী হয়ে গেছে, কিন্তু সে অতটুক দোষী না, সে যতটুকু তাকে দোষী দেখানো হচ্ছে। হ্যাঁ, এখন তার বউ বাচ্চারা বাসায় থাকতে পারে না। হ্যাঁ, তো এটা আমি তো বুঝি না যে একটা স্বামী অপরাধ হলে তার অপরাধ হবে, তার বউ বাচ্চা কি অপরাধ করছে? আমরা বলছি যে আমরা অনেকে বলছি ক্যাম্পিং করতেছি, যে কিছু লোক হঠাৎ করে ক্যাম্পিং বেরিয়েছে যে তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টের বেশি দিন রাখার জন্য, হঠাৎ করে কেন বাড়লো? তো আমরা বলছি ওনার কোনো অভিপ্রায় নাই। তো এখন কথার লগে কাজে তো মিল পাচ্ছি না, আমরা কিছু স্মেল পাচ্ছি। একটা কনভিক্টেড লোক আছে পার্টি করতেছে, যেখানে টাকাটা জমা দেয় নাই, জনগণের টাকা এরা পাচার করছে। হ্যাঁ, এই করছে, তাহলে এতে কি মনে হচ্ছে? তো এখন তো আমরা কিছু কিছু কাজ তো হাসিনার চেয়েও খারাপ দেখতে আছি। তা আমরা হাসিনারে তাড়ালাম, তো হাসিনারে তাড়াই, এখন যদি হাসিনার থেকে আরো বেশি খারাপ কাজ করি তাহলে কেমন করে হবে? এই কথার জবাব তো আমরা চাইতে হবে, জনগণকে তো চাইতে হবে। যারা তো মতলবের লোক তো থাকবে, জনগণ এই দেশের রাষ্ট্র যারা মালিক, তাদের তরফ থেকে শুধু একক না, সমস্যারে তো কথাটা তুলতে হবে যে আপনি প্রশ্ন উত্তর দেন কি করে কনভিক্টেড লোক নতুন পার্টি করতেছে, কারণটা কি? আপনি কি নতুন পার্টির অনুমোদন দিতে আসছেন না ইলেকশন করতে আসছেন? ইলেকশনের এখনো ভোটার লিস্টিং করছেন না, ইলেকশন কমিশনকে আপনি এখনো সংস্কার করছেন না। আপনার ক্যাবিনেট আগে সংস্কার করেন, ক্যাবিনেটের সংস্কার করছেন না, ক্যাবিনেটে ফৌজদারি অপরাধের আসামিকে আপনি ডুয়েল সিটিজেনশিপ তাদের আপনি বিশেষ সহকারী করছেন। যে বিশেষ সহকারী ওখানে যাইয়া ট্যাক্সি ক্যাব চালাইছে আমেরিকাতে, ট্যাক্সি ক্যাব চালানোর কোনো দোষের না, আবার ওইখান থেকে এখানে মেয়াদ উত্তীর্ণ কসমেটিক পাঠাচ্ছেন, সেখানে এটা লেভেল ইয়ে করে এই কসমেটিক, যে কসমেটিক ব্যবহার করলে হাসিনারও স্কিন ক্যান্সার হইতে পারে, এইটা বাজারে এটা বিক্রি করতেছে। এরকম অনৈতিক লোকের কাছে আমি বিশেষ সহকারী বানাচ্ছি কিছুর উপরে ভিত্তি করে। একটা লোকের যখন একটা রাষ্ট্রীয় পদ দিবে তো জানতে হবে সে ডাবল নাগরিক কিনা। ডাবল নাগরিক হলে ডিসকোয়ালিফিকেশন হবে, অ্যাডভাইজার, যদি গভর্নমেন্ট একটা চাকরি পাইতে গেলে ডিসকোয়ালিফিকেশন বলা আছে কি কি, তাকে ডুয়েল নাগরিক হইতে পারবে না, কনভিকশন হলে পারবে না। তো এখানে আমরা দেখছি কোর্ট করতে জরিমানা প্রাপ্ত লোক হচ্ছে। এখানে কোনো হাসিনা আন্দোলনের বা কসমেটিক ওখানে যাইয়া ট্যাক্সি মেয়াদ উত্তীর্ণ আমেরিকার থেকে কসমেটিক্স পাঠায় এখানে বিক্রি করতেন ওই লেবেল লাগায় নামটা আমি এখন বলতেছি না, ওনারা বলুক, আমি ক্লু দিছি, ইন্টেলিজেন্স দেখুক না, নাহলে আমাকে ধরুক যে আমি করতে এই তথ্য মিথ্যা বললাম কেন। তো ওনারা খুঁজুক না, এখন সরকার আছে তো আমি তো একটা ক্লু দিতে পারি, সব দায়িত্ব তো আমি তো সকল ইন্টেলিজেন্স সংস্থার দায়িত্ব নিই নাই। আমি বললাম এরকম লোক কেন, আমার কি বাংলাদেশে যারা বাংলাদেশে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে যারা সংগ্রাম করছে, যারা কথা বলছে হাসিনার লাল চোখে উপেক্ষা করে, তাদের খবর নাই, সবগুলি ইম্পোর্টেড কেন? খলিলুর রহমানের কথা বলছে মনে হয়। না খলিলুর রহমান কথা বলি না, খলিলুর রহমান ছাড়া বহুত খলিলুর রহমান আছে, একমাত্র খোদা বক্স ছাড়া অনেকেরই পিছনের ইতিহাস আছে, যদি সরকার না পায় আমার কাছ থেকে যেন নেয়। আমি ডকুমেন্ট সব বলে দিয়ে দিব, কারণ আমি মিডিয়া বসে দায়িত্ব এমনি তো বলতেছি না আমি, তথ্য না থাকলে। তো এখন এই যদি অবস্থা হয় তাহলে আমার এখন একদিকে হলো এইটা, একদিকে কনভিক্টেড লোকের ডুয়েল নাগরিকত্ব লোকের আমি আনতেছি এখানে। দেশের লোক কাউকে পছন্দ হচ্ছে না, দেশের লোকের অভাব পড়ছে যে আমাকে ডুয়েল পাসপোর্ট আলা লোকের আনতে হবে। খলিল সাহেব অনেক যোগ্য লোক, আমি খলিল সাহেবের কথা বলছি না, খলিল সাহেব ছাড়াও আরো অনেক খলিল আছে যারা একটা অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতাই নাই, এরকম লোকের নেওয়া হচ্ছে। উনি বিদেশে থাকা লোকজনকে বেশি পছন্দ করে না, বেশি জ্ঞানী। এখন এটা তো উত্তর তো উনি দিতে পারেন, কেন এনজিও কে কি অবদান রাখছে। আমি কালকে একটা চ্যানেলকে বসি, রেদওয়ানা নাম মেনশন করতেছি, ওনার স্বামী ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের ডিজির গাড়ি ব্যবহার করতেছে, সে ওই পুরান গাড়ি রাস্তা বন্ধ হয়ে যায়, তো সে কাজ করবে কি করে? রেদওয়ান একটা অ্যাডভাইজারের স্বামী কি করে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের জিপ ব্যবহার করতেছে, কি করে ব্যবহার করতেছে? এটা একটা নমুনা দেখলাম যে অ্যাডভাইজারদের আরো অনেক ইতিহাস, যদি ইউনুস স্যার আমাকে ফোন করে আমি সুনির্দিষ্ট প্রমাণাদি দিয়ে দেবো। ওনার কি জানার ইচ্ছা আছে উনি এইসব লোকের হাসিনা করছে, হাসিনা এরকম দুর্গন্ধওয়ালা লোকের আনতেন কেন, তাদের দিয়ে যে কোনো কাজ করান যায় ব্ল্যাকমেইল করে। তো ওনার তো এসব অভিপ্রায় নাই, তাহলে উনি এত দুর্গন্ধওয়ালা লোক আনছেন কেন? আমি দুঃখিত, ওনার ক্রাইসিস সময় আমি একমাত্র কথা বলছি সুরঞ্জিত সিং গুপ্ত ছিল আমার সাথে আলোচনায়, আমি বহুবার ইউনুস স্যারের পক্ষে কথা বলছি, আমি নজরুলের শেখ হাসিনা রুমে ঢুকাইছি যে তার পক্ষে বলে একটা মীমাংসা করা যায় কিনা।
ইউনুস আমি নিজে বসি স্যারের মীমাংসা করে, আমি কি 7 ফুটা করে ঢুকবো? আমার তো অ্যাপয়েন্টমেন্ট দেয় না। আমি শহীদের দিয়া আইজি স্যারের ব্যাপারে বলছি মীমাংসা করে স্যারের জন্য হয়রানি না করা হয়। নজরুল এনাই খান পরে শিক্ষা সচিব হয়েছে, উনি ঢুকছে, ঢুকার পরে ওই দিন উনি সে ফতুয়া পরে ঢুকছে। শেখ হাসিনা তার দিকে তাকাই বলে, তুমি তো ফতুয়া তো পড়ছো, এখন ইউনুস পার্টি যোগ করো, যোগ দাও। ওই দুর্ভাগ্যক্রমে সেদিন সে ফতুয়া পরে গেছিল অফিসে। তারপরে বাইরে আমাকে বলে যে পাটরি ভাই আমার জীবনে এরকম বেজ্জতি আমার শেখ হাসিনা করে নাই, করছে আপনার কথা আমি যাই এরকম করছে। এখন দেখেন যারা তার পক্ষে কাজ করছে সব হাসিনা সম্বন্ধে সব লোক কিন্তু খারাপ ছিল না, দুই একটা কথা বলছে। শহীদ তার ব্যাপার করছে, শহীদের অ্যাকশন হয় নাই। করিম সাহেব তার ব্যাপারে বলছে, করিম সাহেবের আর অ্যাকশন হয় নাই। তারপরে নজরুলের কোনো ভালো পথ দেয় নাই। ওই বঙ্গবন্ধু মিউজিয়াম এখন তারা হেল লোক দেখে তার বাড়ি ভাঙে, ও করে সে করে। এগুলি সব লোকের যারা ওই সময় কিছু কথা বিবেকের কিছু কথা বলছিল, যারা এমন অবস্থায় আমরা জানি ওই সময় মিডিয়া তো তার পক্ষে এই করছে। শহীদে যখন বেগম জিয়াকে, এটা জানার দরকার, সরকারেরও জানার দরকার, বেগম জিয়া যখন ওয়ারেন্ট মাথায় নিয়ে যখন এয়ারপোর্ট নামলো, সাংবাদিকেরা শহীদের বললো যে তারা অ্যারেস্ট করেন না কেন? শহীদ তখন বললো উনি কি পকেট মার, ওনার তো কোর্ট পর্যন্ত যাইতে দিতে হবে, উনি সাবেক প্রধানমন্ত্রী। আমি মনে করছি ওই দিনে চাকরি যাবে তার, সেদিন চাকরি যায় না, পরে নিয়ে তারা গালাগালি করছে শেখ হাসিনা, এবং ফলশ্রুতি তার ইয়ে হয় নাই। আজকে আজকে বলি যে আমাদের বর্তমান আইজি সাহেবের ফাইল গায়েব করে দিছিল। আইজি সাহেবের ফাইল গায়েব করেছে। আইজি সাহেব মিশনে যাবে, বাস সাহেবের ফাইল গায়েব করে দিছে। উনি এখানেও কোনো পোস্টিং পাচ্ছেন না, উনি বিদেশেও যাইতে পারছেন না। পল্লয় ওর ফাইল গায়েব করে দিছে, ওই যে প্রধানমন্ত্রীর সাথে ছিল, পুলিশ দেখতেন। পরে আমি আর সিভিল ইলেকশন কমিশনার ওনাকে বললাম, পল্লব জোয়ারদার। পরে পল্লব জোয়ারদারের কাছে যখন কাজী জাফরুল্লাহকে আমি বললাম, আমাদের সিভিল ইলেকশন কমিশনার বললো, কাজী জাফরুল্লাহ তখন ওখানে গেছে যে দেখেন তো আপনি বলেন তো এই লোকটা বেচারা বাইরে গেলে রিমিটেন্স আসবে, ওনারা এখানে বসে দিচ্ছে না, সে একটা ভালো অফিসার, তাকে মানে বিদেশে যাইতে দিচ্ছে না, তার ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন প্রধানমন্ত্রীর অফিসের গেইটে যাইয়া পল্লয়ের সাথে দেখা, পল্লয়কে উনি কাজী জাফরুল্লাহ সার্চ করলো। কাজী জাফরুল্লাহ তো আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোক, কিন্তু অন্যায় তো মানুষ তো অনেক জানে না। এখন সবারে আওয়ামী লীগ করছে, সবারে ঢুকাও, আরে 22 সেনা তো ঢুকাইতে হবে। আমার এটা অনেকে কথা বলছে, এটা জানার দরকার জনগণের, এবং ইউনুসেরও জানার দরকার। তারপরে তাকে যখন বললো, সে মনে করছে প্রধানমন্ত্রীর রুমে ঢুকছে, সে তো ওইখানে ভিতরে যাই ভুলে যাবো কথাটা। জওয়ারদার মনে করছে যে আমার বিরুদ্ধে কমপ্লেন করবে, কারণ সে জানতো জাফরুল্লাহর সাথে হাসিনার কি সম্পর্ক। তো এরপরে গেটের বাইরে ফাইল নিয়ে এসে দাঁড়ায় আছে, এই আমাদের বাহার সাহেবের ফাইল নিয়ে দাঁড়ায় আছে। পরে বললো যে স্যার ওই যে ফাইল পাওয়া গেছে, পিয়ন যাই বললো যে স্যার, জাফরুল্লাহর কানে কানে বললো যে ফাইল পাওয়া গেছে। তখন বললো যে ঠিক আছে জওয়ারদারকে আসতে বল। আসে, শেখ হাসিনা জিজ্ঞাসা করে এটা কি, বলে যে ওইটা বাহার আলমের ফাইল, এই তো এখানে আমরা দিচ্ছি না কোনো পোস্টিং, তো এখানে বাংলাদেশের ইয়াতে রাজস্বতে তার বেতন হচ্ছে, যদি সে মিশনে যায় তাহলে রেমিটেন্স আসবে, আমাদের রাষ্ট্র কোষাগার থেকে টাকা দিব না, আমরা তারা পছন্দ করি না, পোস্টিং দিই না, তার বিদেশে টাকাবো কেন? প্রধানমন্ত্রীকে তাই করছে নাকি? প্রধানমন্ত্রী তখন জানেই না এরা করছে। তখন বলে যে ফাইল তাই করছে না, তো সঙ্গে সঙ্গে ফাইলটা সাইন করে দিছে। এখন যদি বাস সাহেব শুনে থাকে তাহলে শুনবে, আমি কিন্তু কোনোদিন বলি না যে আমরা ওনার বাস সাহেবের পক্ষে আমি এই কথা বলছি। হ্যাঁ, আমরা তো ধান্দা বাজারে বলবে, আমরা তখনও কিন্তু প্রতিবাদ করছি। আমাকে তখন বলা হইতো যে আমরা বিএনপি এখন মনে করে আমরা আওয়ামী লীগের। তো এখন দুর্ভাগ্য হলো কি, সত্য কথা কইলে সবাই মনে করে যে এই তো আমার লোক না, আমরা তো দেশের লোক, আমরা কোনো পার্টি করি না। তাহলে এই যে ওই সময় অনেকগুলি ভালো লোক কাজ করছে অনেক, আজকে এই সময় একটা আইজির পদে থাকি একথা বলে কেউ বলছে, সে কিন্তু বাক্য দোষী হয়ে গেছে, কিন্তু সে অতটুকু দোষী না, সে যতটুকু তাকে দোষী দেখানো হচ্ছে। হ্যাঁ, এখন তার বউ বাচ্চারা বাসা থাকতে পারে না। হ্যাঁ, তো এটা আমি তো বুঝি না যে একটা স্বামী অপরাধ হলে তার অপরাধ হবে, তার বউ বাচ্চা কি অপরাধ করছে, তাদেরকে ইয়ে করতেছে। একটা এত বড় পদে থাকার পরও তার বউ বাচ্চারা নিরাপদ নাই দেশে। হ্যাঁ, আমি অপরাধ করছি, আমাকে পানিশমেন্ট দিবেন, আমার বউ বাচ্চা কি করছে, তো তারা নিরপরাধ হয়ে তাদের কেন হয়রানি করবে? একটা মানুষের ফেলো ফিলিংসও থাকে। আমি অবাক হয়ে যাচ্ছি যে বাস সাহেব যদি শুনে থাকে, উনিও দেখবেন উনি কেন তার ওয়াইফেরা হয়রানি করবে, কেন তার ফ্যামিলির হয়রানি করবে। হ্যাঁ, এইসব না, যে অপরাধ করছে তার পানিশমেন্ট হোক, এটার ব্যাপারে আমার কোনো বক্তব্য, যদি প্রমাণাদি পাওয়া যায় আমরা তাকে পানিশমেন্ট দেন, কোনো আপত্তি নেই। তো এই যে কথাগুলি বলছি, এখন ইউনূস স্যারের এখন যে বয়স আসছে, উনি হাসিনার রোশান হলে পড়া, ওনার যেভাবে ত্রাহিতারি অবস্থা, উনি কি অসহায়ের মতো আমরা দেখছি, তাকে লিভ বন্ধ করে দিচ্ছে, আমরা প্রতিবাদ করছি। এখন আজকে সেম জিনিস যদি প্র্যাকটিস হয় ওনার সময় এইগুলো হবে কেন? কেন আজকে পার্টি করবো? ওনার পার্টি নতুন রেজিস্ট্রেশন দেওয়ার দরকারটা কি ওনার? কেন এটা উনি কারো হয়তো কোনো অ্যাডভাইজারের কারণে করছে, উনি হয়তো গভীরে যাচ্ছেন না। ওনাকে আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনি একটু ভেবে দেখেন, আপনি তো আপনার পার্টির পারমিশন দেওয়ার তো, নতুন পার্টির রেজিস্ট্রেশন দেওয়ার তো আমরা দায়িত্ব না।
আর তারপরে যদি দেন, কেন আসামিকে, কনভিক্টেড আসামিকে কেন লোকে, তাহলে এই যে প্রশ্নগুলোর উত্তরটা কে দিবে? আমরা এখন আর এই যে মিডিয়া অনেকে বলে মনে করেন মানা করি, এখন তোমার তো মানা করতে পারি নাই, কিন্তু এখানে আমরা যাইতে চাই না, কথা বলে লাভটা কি? মাঝে মাঝে শত্রুতা হচ্ছে, অনেকের যার এগেনস্ট আছে সে আমাকে ভালো জানে, ও বলবে যে এই লোকটা কথা এগুলি বলতেছে, আবার কিছু লোক রাখছে গালাগালি শুরু করছে। তোমার যুক্তি দিয়ে আমার যুক্তি দিয়ে তুমি যদি আমার কথা কোনো যুক্তিতে, কলিমুল্লাহ সাহেবের কথা কোনা তোমার যদি পছন্দ না হয়, যুক্তি দিয়া এটা ইয়ে করে ওয়াশ আউট করে দাও। তুমি কথা নাই বার্তা নাই, কলিমুল্লাহ সাহেব দালাল, কলিমুল্লাহ সাহেব ভালো লোক না, এইসব কথা বলছে, তাহলে ওইগুলির উৎপত্তি, এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কি, তাহলে বুঝতে পারো দালাল কিরকম। দালালেরা ভালো মানুষের দালাল কইতে আছে। হ্যাঁ, তুমি যুক্তি দাও না, তাহলে সবকে যুক্তি দাও। তো যাই হোক, এখন এগুলি আমাদের এই প্র্যাকটিস, আমাদের দুর্ভাগ্য জাতির। আমরা মৌলানারে নিয়ে আসি, ভালো লোক, মৌলানারে বিশ্বাস করি, মৌলানাও দেখি আগে যিনি মৌলানা দাঁড়িয়েছে সেই উনি যে কাম করে, এখন তো এই মৌলানাও সেই কাম করে, তাহলে আমরা পার্থক্য পাবো কোথায়? আমরা ভালো লোক কোথায়, আমরা কম্পেয়ার করবো কিভাবে? আমরা রোল মডেল পাবো কোথার থেকে? তা আমরা তো ইউনূস স্যারের রোল মডেল মনে করছি, যেটা হাসিনা করছে, যেটা জাতীয় পার্টি যেটা করছে, উনি এটা করবেন, এখন দেখতেছি উনি ওইটা প্র্যাকটিস করতেছে। এটা আমি সুনির্দিষ্ট বললাম, দুইটা উত্তর উনি উনি যদি এটা দেখে থাকে বা ওনার কোন সংস্থা তাদের দেয়, উনি এই দুইটার উত্তর দেখ না। অথবা আমি প্রকাশ্য মিডিয়ার সামনে ওনার লোকের ডিবেট করতে চাই, ওনার অ্যাক্টিভিটিস নিয়ে। আমি আমি জনগণের পক্ষ থেকে কথা বলবো, উনি রাষ্ট্রের পক্ষ থেকে কথা বলবো, ওনার অ্যাক্টিভিটিস নিয়ে আমি কথা বলবো, উত্তর দেখুন, সবাই দেখুক, সারা জাতি দেখুক। আমি যদি ভুল বলে থাকি, জনগণও আমার বিচার করুক।